সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। বই পাঠের এই আয়োজনে আপনাদের জন্য নিয়ে আজকে হাজির হয়েছি মানবেন্দ্র পালের ছোট গল্প দেওয়ালে কিসের ছায়া। এটিও কিন্তু ভৌতিক গল্প। আমি দেখেছি ভৌতিক গল্প আপনারা বেশ পছন্দ করছেন, তাই তো আপনাদের জন্য আজকের এই গল্পটি নিয়ে হাজির হলাম। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্পটি। শুনতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। কলকাতা থেকে ৮০ কিলোমিটারের মতো দূরে মফস্বল শহরটা। স্কুল আছে, কলেজ আছে, কোর্ট আছে, সিনেমা হল আছে, থানা আছে, আর আছে একটা হাসপাতাল। হাসপাতালটা শহরের একটু বাইরে। এখানে একসময়ে সাহেব মিশনারিরা থাকতো। বেশ বড় বড় সাহেবি কায়দায় বাড়ি। এখন সেগুলো অবশ্য পুরনো হয়ে গেছে। তারই একটাতে হাসপাতালটা। হাসপাতালের পর থেকে শুরু হয়েছে ধুলো ভরা কাঁচা রাস্তা, তার দুপাশে বাঁশঝাড়। সন্ধ্যের পর ওদিকে লোক হাঁটে না বড় একটা। হাসপাতালটার দক্ষিণ দিকে গাছগাছালির ফাঁক দিয়ে দেখা যায় মিশনারিদের আমলের বিরাট চার্চটা। উত্তর দিকে ভাগীরথী, আর হাসপাতাল থেকে ভাগীরথীর ধার পর্যন্ত সার সার কবরখানা। অধিকাংশই সেই সময়ের সাহেবদের, কতকগুলো অবশ্য বাঙালি খ্রিস্টানদের। এখন আর সাহেবরা নেই, কিন্তু কয়েক ঘর বাঙালি খ্রিস্টান আছে। এই পাড়াতে একদিন এক বিধবা মহিলা এলেন তার মেয়েকে নিয়ে। মেয়েটির বয়স বছর 23 কি 24। নার্স, বদলি হয়ে এখানকার হাসপাতালে আসতে হয়েছে। এখানে নার্সদের কোয়ার্টারের কোনো ব্যবস্থা ছিল না, তাই তো বাড়ি খুঁজতে হচ্ছিল এদের। একখানি হলেও চলে, তাও মেলে না। শেষে এই পাড়াতেই সাধ্যের অতীত ভাড়ায় রাজি হয়ে তারা কোনো রকমে একটি ঘর পেয়েছেন। একটাই সুবিধে, হাসপাতালটা কাছে, নইলে ঘরটা মোটেই ভালো নয়। অন্ধকার চাপা ঘর, টিনের চালা, ছোট ছোট দুটি জানালা। বাড়িতে ঢোকার পথটাও অদ্ভুত। সামনে দিক দিয়ে নয়, পেছন দিক দিয়ে, ঝোপ জঙ্গলের মধ্যে। এ ঘর যে লোকের বাসের জন্য তা কিছুতেই মনে হয় না। হয়তো বাড়িওয়ালা অন্য কোনো কাজে ঘরটা ব্যবহার করত, কী কাজ কে জানে। সন্ধ্যের সময়ে ডিউটি দিয়ে মিনা ফিরে এসেছে। নতুন বাসা, বেচারি মা একাই সারাদিন গুছিয়ে গাছিয়ে রাতের রান্না সেরে রেখেছেন। সন্ধ্যের পর দরজায় খিলেটে মা মেয়ে গল্প করছে। এ পাড়ায় সর্বত্রই ইলেকট্রিক লাইট, শুধু এই বাড়িটাতেই আলোর ব্যবস্থা নেই, তাই লণ্ঠন জ্বালাতে হয়েছে। মা মেয়ে গল্প করছিল নানা বিষয়ে, তবে বেশি আলোচনা করছিল বাড়িওয়ালার ব্যবহার নিয়ে। বাড়িওয়ালার নাম ভূদেব সাঁতরা। যেমন দেখতে তেমনি বিশ্রী ব্যবহার, সবসময়ই রুক্ষ কথাবার্তা, মারমুখো। ভদ্রতার বালায় নেই বললেই চলে। বয়স 50-এর একটু উপরে। এক মাথা পাকা চুল, পুরো ঠোঁট আর মোটা একটা বেঁকে যেন মুখের ওপর ঝুলে পড়েছে। বাড়ি ভাড়ার অ্যাডভান্স যখন হাত পেতে নিল, তখন তার সেই চওড়া থাবা আর মোটা মোটা ছড়ানো আঙুলগুলো দেখে মিনা আঁতকে উঠেছিল। মনে হয়েছিল এই হাতের বোধহয় অসাধ্য কিছু নেই। মিনা বলল, মামা আসবে বলেছিল, এলে ভালোই হতো। বাড়িওয়ালা বুঝতো আমাদের একজন পুরুষ আছে। মা বললেন, ছুটি পায়নি বোধহয়, ছুটি পেলে নিশ্চয়ই আসতো। মিনা হাসপাতালের গল্পও করছিল, বলছিল, কি বিশ্রী জায়গা, নোংরা। পেশেন্টদের দিকে কেউ ভালো করে তাকায়ই না, না ডাক্তার না নার্স। কজনই বা ডাক্তার, নার্সই বা কজন, কিন্তু সবাই যেন কীরকম। এরা রুগীদের সারাবার চেয়ে যেন কে কখন মরল তার হিসেব রাখতেই ব্যস্ত। এই তো আজই দুটি ভর্তি হলো, সাধারণ কেস, দুটো পেশেন্টই মরে গেল। না বাপু, এইখানে আমি থাকতে পারবো না। মা বললেন, উপায় তো নেই, কিছুদিন থাকো, তারপর ট্রান্সফারের জন্য না হয় লিখো। হঠাৎ এই সময়েই মিনার চোখ পড়ল দেওয়ালে। একটা ছায়া, না
মানুষের কোনো লম্বা ছায়া তো নয়, ছোট একটা ছায়া, যেন একজন কেউ চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। ছায়াটা অল্প অল্প কাঁপছে। মিনা অবাক হয়ে দেখছিল, ঠিক একটা লোক, কিন্তু না, একটা লোক তো নয়, দুটো। হ্যাঁ, স্পষ্ট দুটো, একটার উপরে আর একটা শুয়ে আছে। হুম, না, শুয়েও নেই, একজনের বুকের উপর বসে আছে। মিনা সকৌতূহলে দেখছিল। হঠাৎ চমকে উঠল, আরে, ও যে শোয়া লোকটার গলা টিপছে। ও মা! মিনা বেশ ভয় পেয়ে গেল, কিন্তু সত্যি যে ভয়ের কিছু নেই তাও ভালো করেই জানে, কেননা ওটা শুধুই দেওয়ালে আলোর ছায়া। মা বললেন, কি হলো রে? দেওয়ালের দিকে তাকাও। মা হাসলেন একটু, ঠিক যেন কেউ কারো গলা টিপে মারছে। আলো ছায় কত রকম মজার মজার ছবি না তৈরি হয়। মিনা বলল, দাঁড়াও তো দেখি, ছায়াটা কিভাবে হলো। বেশি দেখতে হলো না। লণ্ঠনটা ছিল টেবিলের ওপর, আলনায় শাড়ি আর ব্লাউজটা ঝুলছিল এমনভাবে যে ঠিক ওই রকম ছায়া তৈরি হয়ে গিয়েছিল। এবার মিনা আলো কমিয়ে দিয়ে শুয়ে পড়ল। একটাই চৌকি, একটাই বিছানা। মা আর মেয়ে শুলো পাশাপাশি, যেমন তারা বরাবর শোয়। অকাতরে ঘুমাচ্ছিল মিনা আর তার মা। হঠাৎ মায়ের ঘুম ভেঙে গেল। কিসে যেন শব্দ, ঠুক ঠুক ঠুক। কেউ কি দরজায় শব্দ করছে? হ্যাঁ, তাই তো, ওই যে আবার শব্দ হলো, ঠুক ঠুক ঠুক। মা উঠে বসলেন। না, ভুল তো শোনেননি, ওই আবার সেই শব্দ। মা! মিনার চাপা স্বর, ওরও ঘুম ভেঙে গেছে। কেউ কি দরজা ঠেলছে মা? বোধ হয়। বলেই তিনি চাপা গলায় জিজ্ঞেস করলেন, কে? শব্দ থেমে গেল। 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, আবারও সেই শব্দ, ঠুক ঠুক ঠুক। মা উঠছিলেন। মিনা কাপড় চেপে ধরল। কোথায় যাচ্ছ? দেখি কে, পাগল নাকি? চুপচাপ শুয়ে থাকো। অগত্যা দুজনেই ফিরে এলো বিছানায়। চুপচাপ শুয়ে রইল চোখ বুজিয়ে, কিন্তু ঘুম সহজে আর এলো না। চার্চের ঘড়িতে ঠং ঠং করে 2টো বাজল। 3 দিন পরের কথা। দরজায় ভালো করে খিলেটে মা আর মেয়ে চুপচাপ বসে, দুজনার মুখে ভয়ের ছাপ। রোজ রাত 2টোর সময় কে তাদের দরজায় ধাক্কা দিয়ে যায়? নিচু গলায় মিনা বলল, ও নিশ্চয়ই ওই বাড়িওয়ালার কাজ। এই লোকটাকে আমার মোটেও ভালো মনে হয় না। কিন্তু আমাদের কাছে আসবে কেন? হয়তো মনে করেছে গয়নাগাটি কিছু আছে। মা চুপ করে রইল। হঠাৎ মিনা অস্ফুষ্ট আর্তনাদ করে উঠল, মা মা, ওই দেখো, বলে দেওয়ালের দিকে আঙুল তুলে দেখালো। আশ্চর্য, সেই এক ছায়াছবি। একজন কেউ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, আর তার বুকের ওপর চেপে আরেকজন 2 হাত দিয়ে গলা টিপছে। কিন্তু লণ্ঠনটা আজ অন্যদিকে রয়েছে, আর আলনার ওপর সব কাপড়ই পরিপাটি করে রাখা। ছায়া পড়ার কোনো কারণই নেই, তবু ছায়া পড়েছে। এবার গামছা আর মশারির দড়ির, তাই বলে ছবিও সেই একই। রাত কি 2টো বেজেছে? ঘুম আসছে না, না মায়ের না মেয়ের। এই কদিনেই কেমন যেন বদ অভ্যাস হয়ে গেছে। কখন সেই শব্দটা হবে? ঠুক ঠুক ঠুক। ঘুমাবো বলে শত চেষ্টা করলেও ঘুম আসে না কিছুতেই। দুজনেই শুয়ে আছে নিঃশব্দে, কেউ কোনো কথা বলছে না। কথা বলার কিছু নেইও, শুধু অপেক্ষা। ঢং ঢং 2টো বাজলো দূরে চার্চের ঘড়িতে, বহুকালের পুরনো চার্চ। ঘড়িটা কিন্তু ঠিক ঠিক সময় দেয়। শব্দটাও বুড়ো লোকের গলার স্বরের মতো, ভাঙা ভাঙা আর ভারী, আবার কর্কশও। 2টো তো বেজে গেল, কিন্তু দরজায় শব্দ কই? কান খাড়া করে রইল মা আর মেয়ে। না, কোনো শব্দ নেই। উফ, আর তো পারি না।
মিনা যেন অধৈর্য হয়ে উঠেছে। যা হবার তা হয়ে যাক, রোজ এই রাত জাগা। মা হঠাৎ ওর গায়ে ঠেলা দিয়ে ফিসফিস করে বললেন, চুপ, শুনতে পাচ্ছ কিছু? মিনা ভালো করে কান পাতল। হ্যাঁ, একটা কিসে যেন শব্দ, দরজায় নয়, জানালার দিক থেকে আসছে, দূরে। মিনার মা মশারির ভেতর থেকে হাত বার করে জানালাটা খুলেন। ওপাশে লম্বা লম্বা পাম গাছগুলোর পাশ দিয়ে হাসপাতালের আলো দেখা যাচ্ছে, ইলেকট্রিক লাইট। আর এদিকে নিস্তব্ধ গঙ্গার ধারে পুরনো সমাধিভূমি। শব্দটা যেন সমাধিগুলোর কাছ থেকেই আসছে। মিনা আর তার মা সেই দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ, কিছু দেখতে পেলেন না। হঠাৎ মনে হলো একটা কবরের মধ্য থেকে ধোঁয়া বেরোচ্ছে, কুয়াশার মতো সাদা ধোঁয়া। ধোঁয়াটা পাক খেতে লাগলো। তারপর আস্তে আস্তে ধোঁয়াটা একটা মূর্তির আকার হলো, লম্বা একটা মূর্তি, দুটো হাত ঝুলছে হাঁটুর নিচ পর্যন্ত, ঘাটা হেলে পড়েছে একদিকে। তারপর সেই ভয়াবহ মূর্তিটা হাওয়ায় ঠেলে এগিয়ে আসতে লাগলো জানালার দিকে। সেই সঙ্গে একটা অদ্ভুত গোঙানির শব্দ। মিনা আর তার মা দেখছে, এ কি স্বপ্ন, এ কি চোখের ভুল? তাই যদি হয় তাহলে হাসপাতালের আলোগুলোও কি ভুল দেখা? না, চোখের ভুল নয়। ওই যে ওই যে মূর্তিটা এসে পড়েছে। হ্যাঁ, এই জানালার দিকেই আসছে। বাবা গো বলে মিনার মা সশব্দে জানালা বন্ধ করে দিয়ে মেয়েকে বুকের কাছে টেনে নিয়ে চোখ বুজলেন। এ কদিনই প্রতিদিন রাত দুটোয় দরজায় শব্দের কথা যেমন বাড়িওয়ালাকে বলা যায়নি, তেমনি গত রাতের ঘটনাটাও বলা গেল না। মিনা আর তার মা দুজনেই পরামর্শ করলেন, না, বলে দরকার নেই, কেননা তাতে লাভ নেই। বাড়িওয়ালা বিশ্বাস তো করবেই না, উপরন্তু রাগ করবে, ভাববে তার বাড়ির নামে বদনাম রটাচ্ছে। ফলে ও বাড়ি ছাড়তে হবে। ছাড়তে তো হবেই, কিন্তু হঠাৎ অন্য বাড়ি তারা কোথায় পাবে? সারাদিন কাটে একরকম, কিন্তু বিকাল থেকে গা ছমছম করে। একটু পরে সন্ধ্যা নামবে, তারপর হবে রাত। সে যে কি ভয়ঙ্কর! সন্ধ্যার পর অন্য দিনের মতো আজও ওরা গল্প করছিল। মাঝ দুপুরে বেরিয়েছিলেন বাড়ির খোঁজে। সেই বাড়ির কথাই বলছিলেন মেয়েকে। হঠাৎ ঠক ঠক ঠক, কে যেন দরজায় কড়া নাড়ছে আস্তে আস্তে। হৃৎপিণ্ডটা একেবারে লাফিয়ে উঠল মিনার। এই সন্ধে রাতেই আবার শব্দ, ঠক ঠক ঠক। কে? আমি, দরজা খোল। মামা বলে আনন্দে লাফ দিয়ে গিয়ে মিনা দরজা খুলে দিল। সে কি রে, সন্ধে থেকে খিলটি লেটে ঘুমিয়ে পড়েছিলি নাকি? মিনার মা ভাইকে আনন্দে জড়িয়ে ধরলেন। তুই কোথায় থেকে, কি করে চিনে এলি? আমি তো বলেছিলামই আসবো, আজ একটা সুবিধা পেয়ে গেলাম। পান্ডুয়া এসেছিলাম ইন্সপেকশনে, সেখান থেকে চলে এলাম। রাতটা কাটিয়েই ভোরে আবার ছুটতে হবে। উফ, যে বাড়ি নিয়েছ, আচ্ছা একটা জায়গা বটে। মিনার মা একটু হাসলেন, বললেন, কোথাও তো আর পেলাম না। মিনা বলল, শুধু জায়গা মামা, এমন রহস্যপুরী আর কোথাও খুঁজে পাবে না। রহস্যপুরী? কিসের রহস্য? মিনা বলল, হাত মুখ ধুয়ে আগে চা খেয়ে নাও, তারপর সব বলছি। তুমি পুলিশ ইন্সপেক্টর, দেখো যদি রহস্য ভেদ করতে পারো। মিনার মামা শার্ট ট্রাউজার ছেড়ে পাজামা পরলেন। রিভলভারটা মিনার হাতে দিয়ে বললেন, সাবধানে রাখিস, লোডেড। অনেক রাত পর্যন্ত মিনার মামা খুঁটিয়ে খুঁটিয়ে সব ঘটনা জেনে নিলেন। লণ্ঠনটা তিনি নানাভাবে রাখলেন, কিন্তু দেওয়ালে আজ কোনো ছায়াই পড়ল না। মামা হাসলেন, ধুর, তোদের সব ম্যানিয়া। মিনা লজ্জা পেল, বলল, না, কখনো না, ছায়া তো রোজ পড়ে না। তাহলে বোধহয় দরজায় কড়া নাড়া কবরের ভূত আর আমার ভাগ্যে জুটল না। আর জুটে দরকার নেই। ওহ ঠাকুর, বলে মিনার মা চোখ বুজে নমস্কার করলেন। রাত গভীর,
মাটিতে বিছানায় শুয়ে মিনার মামা নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন। সারা দিনের পরিশ্রমের পর বিশ্রাম। কিন্তু মিনা আর মিনার মা, যদিও তারা আজ অনেক নিশ্চিন্ত, তবুও তাদের চোখে ঘুম নেই। কখন 2টো বাজবে? মিনার মা কী ভাবছিলেন জানি না, কিন্তু মিনা বোধহয় ভাবছিল আজ যেন কিছু হয়, তাহলে মামার মতো অবিশ্বাসী মানুষ বুঝে যেতে পারবে যে তারা ম্যানিয়াগ্রস্ত নয়। কিন্তু আজ কি আর কিছু ঘটবে, নাকি পুলিশ অফিসারের গন্ধ পেয়ে পেতাত্তা ফিরে যাবে? মিনা এসব ভাবছে। এমনি সময় সেই পুরনো চার্চের ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজল। মিনা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে। দূরে কিসের একটা শব্দ, শো শো শো। মিনার মা বললেন, ঝড় উঠল নাকি? তাই তো মনে হচ্ছে। এই অসময়ে ঝড়? মিনার মা আবার মশারির ভেতর থেকে হাত বাড়িয়ে জানালাটা খুললেন। দেখলেন তাদের বাড়ির পিছনে যে বটগাছটা, শুধু সেইটাই ঝড়ে দাপাদাপি করছে, অন্য গাছগুলো স্থির। এ আবার কি? মিনাও তখন মুখ বাড়িয়েছে। হঠাৎ দেখা গেল সেই ঝড়ের মধ্য থেকে হাওয়ায় গা ভাসিয়ে কালকের দেখা সেই মূর্তিটা একটা গোঙানির শব্দ করতে করতে জানালার দিকে এগিয়ে আসছে। বাবা গো বলে মিনা বিছানায় পড়ে গেল। মিনার মামা ধরফর করে উঠলেন। কি হয়েছে, কি হয়েছে বলে জানালার দিকে ঝুঁকে পড়লেন। তারপরে লাফিয়ে প্রায় রিভলভারটা নিয়ে দরজা খুলে ছুটে বেরিয়ে গেলেন। মিনার মা চেঁচিয়ে বারণ করতে গেলেন, কিন্তু তার গলা দিয়ে আর স্বর বেরোলো না। তিনি জানলা বন্ধ করতেই ভুলে গেলেন। দরজাটাও রইল হাট করে খোলা। আকাশে কৃষ্ণপক্ষের ঘোলাটে চাঁদ। চোখের সামনে ওরা দুজনে দেখছে সেই অদ্ভুত দৃশ্যটা। জানালা থেকে মাত্র কগজ দূরে ছায়ামূর্তির মুখোমুখি দাঁড়িয়েছেন মিনার মামা। ডান হাতে বোধহয় রিভলভার। মূর্তিটা একটা ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক খাচ্ছে, বোধহয় সেই জন্যই গুলি ছোড়া যাচ্ছে না। তারপর মূর্তিটা হঠাৎ বড় বড় পা ফেলে এগিয়ে আসতে লাগলো। এবার আর জানালার দিকে নয়, উপাস দিয়ে, এই ঘরটা ছাড়িয়ে। আর আশ্চর্য, মিনার মামা যেন চুম্বকের আকর্ষণে লোহার টুকরার মতো চলছেন তার পিছনে। মাথার চুলগুলো খাড়া হয়ে আছে। কতক্ষণ কাটল এভাবে, হুঁশ নেই এদের কারো। হঠাৎ দূরের শব্দ হলো, ড্রাম। গুলি ছোড়া হলো, ওই একবারই শব্দ, ব্যাস। তারপর সব চুপ। জানলা খোলা, দরজা খোলা, মার মেয়ে বসেই আছে। হতবিহ্বল, স্তব্ধ, বোধশক্তিও বুঝি কারো নেই। সকাল হতে না হতেই চেঁচামেচি, হইচই, খুন খুন। সবাই ছুটে গেল। দেখল বাড়িওয়ালা ভূদেব সাঁতরা তার নিজের বাড়ির দরজায় পড়ে আছে, বুকের কাছটা রক্তে ভেজা। তোর মামা কোথায় গেল? মিনার মা ডুকরে কেঁদে উঠলেন। মিনা মায়ের মুখ চেপে ধরল, চাপা গলায় ধমকে উঠল, চুপ। একটু পরেই পুলিশ এলো। জিপ থেকে নামলেন স্থানীয় ইন্সপেক্টর, সঙ্গে মিনার মামা। মিনার মামা পুলিশ অফিসারকে বললেন, আপনাকে তো সব ঘটনা বলেছি, আবার বলছি, গুলি আমি করিনি। এ ভদ্রলোককে আমি চিনি না, কখনো দেখিনি। এখানে আমার দিদির বাড়ি, এসেছিলাম মাত্র কাল রাত্রিরে। পুলিশ অফিসার কোনো কথা না বলে মৃতদেহ পরীক্ষা করতে লাগলেন। আমি নিজে একজন পুলিশ ইন্সপেক্টর, আমি বলছি আমি খুন করিনি। খুনের কোনো মোটিভই থাকতে পারে না। জি, আপনি নিশ্চয়ই খুন করেননি। তাহলে খুন করলো কে? ভূতে তো নয় অবশ্যই। ইন্সপেক্টর একটু অবিশ্বাসের হাসি হাসলেন। মিনার মামা বললেন, ভূত কিনা জানি না, বিশ্বাস করুন, তবে সেই ছায়ামূর্তি আমাকে টেনে নিয়ে এসেছিল এই বাড়ি দরজা পর্যন্ত। দরজায় দুবার শব্দ করলো, ভেতর থেকে একজন বলল, কে বলে টর্চ হাতে ভদ্রলোক বেরিয়ে এলেন। বাবা গো বলে একবার চেঁচিয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে মনে হলো আমার হাত থেকে রিভলভারটা কে যেন ছিনিয়ে নিল। তারপরেই গুলির শব্দ। পুলিশ অফিসার আবার একটু হাসলেন। দেখুন, আপনার কথা আমরা বিশ্বাস করলেও কোর্ট বিশ্বাস করবে না।
মিনার মামার মুখ শুকিয়ে গেল। কোনো রকমে বললেন, কিন্তু দেখুন, আমার রিভলভারটাও আমার কাছে নেই। এই সময়ে একজন পুলিশ ঝোপের ভেতর থেকে একটা রিভলভার কুড়িয়ে নিয়ে এলো। দেখুন তো মিস্টার মিত্র, এটা কি আপনার? হ্যাঁ, আমার, কিন্তু আমি এটা ফেলে দিইনি। পুলিশ অফিসার আবার সেই অবিশ্বাসের হাসি হাসলেন। বাঁচার আর কোনো উপায় নেই। পরিষ্কার মার্ডার কেস। যে কোনো কারণেই হোক বাইরের এই পুলিশ ইন্সপেক্টরটি ভূদেব সাঁতরাকে বাইরে ডেকে এনে খুন করেছে। তার যথেষ্ট প্রমাণও রয়েছে। মিনার মামা আত্মরক্ষার জন্য একমাত্র যে ঘটনা বলছে তা অবিশ্বাস্য এবং গাঁজাখড়ি। তবু হাজার হোক পুলিশ ইন্সপেক্টর, স্থানীয় পুলিশ তাই ভাবতে লাগলো একে বাঁচাবার কোনো উপায় বের করা যায় কি না। সারাদিন মৃতদেহ নিয়ে পোস্টমর্টেম ইত্যাদি করার পর পুলিশ অফিসার সন্ধ্যার সময়ে সদল বলে আবার এলেন ঘটনাস্থলে। ভূদেব সাঁতরার বাড়ি তল্লাশি চালালেন। বাড়ির লোকদের নানা জেরা করা হলো, কিন্তু নতুন কোনো সূত্র পাওয়া গেল না। আচ্ছা চলুন, আপনার দিদির বাসায় চলুন। পুলিশ অফিসার সদল বলে এলেন। সবাই বসল চৌকিতে। মিনার মা বসল মাটিতে। ভয়ে শুকিয়ে গেছে তাদের মুখ। ই আবার কি বিপদ! বেচারা মামা। পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন, কোন জানালা দিয়ে আপনারা দেখেছিলেন? মিনা জানালাটা দেখালো। এটা কি সবসময় বন্ধ থাকে? প্রায়ই। পুলিশ অফিসার টর্চ ফেলে জানালার বাইরেটা ভালো করে দেখলেন। না, কিচ্ছু নেই। আপনাদের লাইট নেই? মিনা মাথা নাড়ল। শুধু এই লণ্ঠন? জি। সঙ্গে সঙ্গে মিনা চিৎকার করে উঠল, ওই যে সেই ছায়া! সবাই অবাক হয়ে দেখল দেওয়ালে একটা ছায়া পড়ছে। কেউ একজন শুয়ে আছে, আর তার বুকের উপর চেপে আরেকজন। এই ছায়া কোথা থেকে পড়ল? ইন্সপেক্টর ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন, চারিদিকে তাকালেন। না, এমন কিছু আলোর সামনে নেই যে তার ছায়া দেওয়ালে পড়তে পারে। তাহলে? লণ্ঠনের পলতেটা হঠাৎ দপদপ করে উঠল, তারপরে নিভে গেল। মাই গড! ইন্সপেক্টর আপন মনে উচ্চারণ করলেন কথাটা। পরের দিন স্থানীয় পুলিশ অফিসারের নির্দেশে সেই ঘরের মেঝে খোঁড়া হলো। তার দৃঢ় ধারণা এই ঘরে কোনো এক সময়ে কাউকে ঘুমন্ত অবস্থায় গলা টিপে খুন করা হয়েছে। দেওয়ালে সে ছায়াছবি স্পষ্ট করে তা বুঝিয়ে দিয়েছে। মেঝে খোঁড়া নিষ্ফল হয়নি। পাওয়া গেল একটা মরার খুলি, শুধুই খুলি। ধটা? সেটা বোধহয় ঘটা করে কবর দেওয়া হয়েছিল ওই ভাঙা কবরগুলোর পাশে। ট্রেনে কাটাটাটা পড়েছিল এমন একটা মিথ্যে রটনা রটতে কতক্ষণ? বিশেষ লোকটা যদি খুনির নিজেরই কোনো দুঃসম্পর্কের আত্মীয় হয়, তাহলে সাধারণকে যা বোঝানো হয়েছে তারা তাই বুঝেছে। কে খুন হয়েছিল, কেন খুন হয়েছিল, কবে হয়েছিল, কেন গলা টিপে পরে গলা কাটা হয়েছিল, এসবের সঠিক উত্তর আজ আর পাওয়া সম্ভব নয়। তবে খুনি যে কে তা বোঝাই যাচ্ছে। তার শাস্তিও সে পেয়ে গেল এতদিন পর, মাত্র গত রাত্রে। আপনারা শুনছিলেন ভৌতিক গল্প দেওয়ালে কিসের ছায়া, শুধুমাত্র গল্পমালা বাই লিজা অডিও বুক চ্যানেলে। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আমার পড়া গল্প যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের যে আমি এভাবে পাশে পাবো আমি কখনো ভাবতেই পারিনি। আপনাদের এই ভালোবাসার কাছে আমি চিরঋণী। আপনাদের এই ভালোবাসায় বই পড়ার মতো এই সুস্থ বিনোদন আরও ছড়িয়ে যাক। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজের আপনজনদেরকে যত্নে রাখবেন। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।